বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছে তার কাছে। সবুজ, শুরুতে আমরা স্বাগত জানাচ্ছি এবং যেমনটি আমরা বলছিলাম যে এবারের বাজেটের যে মূল প্রতিপাদ্য, আমরা যদি বলি যে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার, আসলেই কি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার সেটি আসলে কতটা প্রতিফলিত হবে বলে মনে করেন যে সম্ভাব্য যে আকার আছে বাজেটের সেই অনুযায়ী? আমরা যদি প্রথমে একদম সরাসরিতে বাজেটের আকার দিয়ে কথা বলি, মূল্যস্ফীতির লাগাম টানার জায়গা থেকে কথা বলি এবং প্রবৃদ্ধির জায়গা থেকে কথা বলি, তাহলে কিন্তু এটি সাবধানী বাজেট বলা যায়। সংকোচনমুখী যে বাজেট সেটি আমরা এর আগের গত 2 অর্থ বছরে দেখেছি 12%-এর বেশি করে আগের বছরের থেকে বাজেটের আকার বেড়েছে। এবার কিন্তু 4.5%-এর কিছুটা বেশি বাজেটের আকার বাড়ছে, অর্থাৎ বেশ সাবধানী, অর্থাৎ যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটাকে সামনে রেখেই কিন্তু আগানো হচ্ছে। আমরা যদি দেখি যে এবার যেভাবে মূল জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.75%, এটি কিন্তু গত অর্থ বছর বা চলতি অর্থ বছরের ছিল কিন্তু লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7.5%, অর্থাৎ কিছুটা কিন্তু কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ যে সংকোচন, ব্যয় সংকোচন, অর্থাৎ যেখানে ব্যয় করতে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু একটা সাবধানী জায়গা বলা যায়। কম্প্যারিজনের জায়গা থেকে আমরা কিন্তু যেটা বলছিলাম যে মূল্যস্ফীতিটা কিন্তু এবারে বাড়ানো হয়েছে, লক্ষ্যমাত্রা বাড়ানো হতে পারে, যেটা উত্থাপন করা হবে, এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিন্তু কমানো হচ্ছে, বাজেটের আকার বাড়ানো হয়েছে। তো সব দিক থেকে কিন্তু আমরা একটি দেখছি যে স্বাভাবিক একটি প্রতিচ্ছবি বলা যায় বাজেটে আছে, যেখানে প্রবৃদ্ধির শুধুমাত্র উচ্চাকাঙ্ক্ষা দিলেই তো হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা একটু দেখে আসতে চাই আসলে কোন কোন খাতে এখন পর্যন্ত, অর্থাৎ যে আমরা যদি বলি যে এখন পর্যন্ত বরাদ্দ যেগুলো দেওয়া হয়েছে, ভর্তুকি দেওয়া হচ্ছে কোনগুলোতে, এগুলো সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিষয় রয়েছে। তারা একটু জানতে চায় আসলে যে কোন কোন খাতগুলোতে আসলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসলে আমরা যদি বলি যে বরাদ্দের জায়গা থেকে আসলে আমরা যদি একটু দেখি, সবুজ যদি একটু দেখান যে আমরা যদি দেখি যে বরাদ্দ পাওয়া 10টা মন্ত্রণালয় রয়েছে এডিপিতে বরাদ্দ, যেটি অলরেডি হয়ে গেছে। তো আমরা দেখা যাচ্ছে স্থানীয় সরকার বিভাগের রয়েছে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পাচ্ছে, তারপরে বিদ্যুৎ বিভাগ রয়েছে 3 নম্বরে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রয়েছে 4 নম্বরে, যেটা আমরা বারবারই বলি আসলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথা, সেটি মোটামুটিভাবে গুরুত্ব পেয়েছে। তবে খুব যে বেশি গুরুত্ব পেয়েছে সেটা কিন্তু না, তারা নাম্বার 4 এবং 5-এ থাকলেও কিন্তু বরাদ্দটা বেশ খানিকটা কম, অর্থাৎ প্রথম যে খাত রয়েছে তার অর্ধেকেরও কম, দ্বিতীয় যে মন্ত্রণালয় রয়েছে তার চেয়ে অর্ধেকেরও কম। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে কিন্তু সেইভাবে যেভাবে আমরা যে স্মার্ট বিনির্মাণের পথে যেতে চাই, গবেষণামূলক একটি জায়গায় পৌঁছাতে চাই, মানব সম্পদ উন্নয়নের জায়গা থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই খাতগুলোতে আরও আসলে বরাদ্দ বাড়ানোর সুযোগ রয়েছে। যেহেতু আমরা এখন উন্নয়নের গতিধারা ধরে রাখার জন্য যোগাযোগ অবকাঠামোতে বেশি গুরুত্ব দিচ্ছি, যার জন্য কিন্তু স্থানীয় সরকার বলি বা সড়ক পরিবহন বিভাগ বলি সেখানে গুরুত্ব রয়েছে, এবং যেহেতু আমাদের বিদ্যুৎ জ্বালানির একটি অংশ, সেই জ্বালানির অংশ সমগ্র অর্থনীতির যেটি সরবরাহ করা হয়, পাম্পিং করা হয়, সেই খাতগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মানব সম্পদের উন্নয়ন ঘটানোর কিন্তু একটা প্রয়াস দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখে আসতে চাই যে আসলে যেখানে ভর্তুকি দেওয়া হচ্ছে, যেই খাতগুলোতে ভর্তি দেওয়া হওয়ার জন্য প্রস্তাব রাখা হচ্ছে, সেই খাতগুলো যদি একটু দেখান তাহলে সেক্ষেত্রে আসলে একটু হচ্ছে যে খাত ভিত্তিক বরাদ্দ রয়েছে, মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ রয়েছে, এর পরেও কিন্তু কিছুটা স্বস্তি দিতে, যে এই যে সাধারণ মানুষের স্বস্তি দিতে কিন্তু খাতভিত্তিক কিছুটা প্রণোদনা রয়েছে। আমরা দেখছি যে এই যে বাজেটটি আসতে যাচ্ছে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি কিন্তু প্রায় 33,000 কোটি টাকা ভর্তুকি প্রণোদনার পেছনে ব্যয় বাড়ানো হয়েছে, যেটি 1,33,000 কোটি টাকা হতে পারে। চলতি অর্থ বছরে কিন্তু এই বরাদ্দ রয়েছে 1,174 কোটি টাকা। তো বেশ বড় ধরনের আর কি এই কাজগুলো করা হয় জনগণকে তাৎক্ষণিক সুবিধা দেওয়ার জন্য, যেন না হয়। তো আমরা যদি একটু দেখে আসি যে কোন খাতে আসলে কতটুকু বরাদ্দ দেওয়া হচ্ছে, প্রথমেই এই বিদ্যুৎ খাত ভর্তুকি রয়েছে, ভর্তুকি প্রণোদনা সবচেয়ে বেশি পাচ্ছে বিদ্যুৎ খাত, সেখানে 40,000 কোটি টাকা হয়তো এবার বরাদ্দ থাকতে পারে। এরপরে রয়েছে এলএনজি আমদানিতে, যেটি জ্বালানি খাতেরই জ্বালানিরই অংশ, সেখানে বরাদ্দ থাকতে পারে 7,000 কোটি টাকা, যেটি 6,000 কোটি টাকা রয়েছে এই চলতি অর্থ বছর। এরপরে রয়েছে কৃষি খাত। আমরা সবসময় যেটা দেখি যে কৃষিতে সুবিধা দিলে সেই সুবিধাটা কিন্তু জনগণের কাছে পৌঁছানোর কথা, কিন্তু তারপরে কৃষি পণ্যের মূল্য কিন্তু ঠিক সেভাবে আসছে না। তারপরেও বাজেটে কিন্তু এবার এই যে কৃষিতে ভর্তুকি প্রণোদনা 7,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। এরপরে রপ্তানি প্রণোদনা রয়েছে। আমরা রপ্তানি খাতের উন্নয়নে কিংবা রপ্তানি শিল্পের যে সহযোগিতা বলি, সেই যে সহযোগিতার জায়গাটাতে কিন্তু কিছুটা কমিয়ে দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে কমিয়ে দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে সেই ক্ষেত্রে সক্ষম হয়েছে তাদের প্রতিযোগিতা সক্ষমতায় বিশ্ববাজার দখলে। এরপরে যদি দেখি খাদ্যের মূল ভর্তুকি প্রণোদনা রয়েছে 7,000 কোটি টাকা, যেটি গত বা চলতি অর্থ বছরের চেয়ে 100 কোটি টাকা
বেশি কিছুটা বেড়েছে। এরপরে যদি আমরা দেখি রেমিটেন্সে যারা প্রবাসী আয় পাঠান, আমরা দেখেছি যে যখন রিজার্ভে ডলার সংকট বা বৈদেশিক মুদ্রার সংকট, সেই মুদ্রা সংকটের জায়গা থেকে কিন্তু যারা সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি, তাদের জন্যে কিন্তু যে বরাদ্দটা ভর্তুকি প্রণোদনা রাখা হচ্ছে সেটি গত বছরও যে যা রয়েছিল এবছরও তাই আছে, ৬,২০০ কোটি টাকা আছে। সবুজ, যদি আমি বলি যে সাধারণ মানুষের যে আমরা আকাঙ্ক্ষার কথা বলি যে বাজেটটা আসলে কেমন হচ্ছে, সাধারণ মানুষ আসলে কেমন বাজেট চায় আসলে? আমরা সাধারণ মানুষের আসলে প্রত্যাশা, দিন শেষে তিনি ভালো থাকতে চান, দিন শেষে তিনি পণ্য মূল্য কম চান, দিন শেষে যে সামগ্রিক উন্নয়নটা টেকসই হোক, গবেষণায় বরাদ্দ বাড়ুক, শিক্ষায় বরাদ্দ বাড়ুক, এই সব কিছু নিয়ে আসলে মানুষের প্রত্যাশা রয়েছে। সব কিছুর প্রতিফলন বাজেটে সম্ভব না। আমি যদি একেবারে সাধারণ মানুষের জায়গা থেকে বলি যে আসলে বাজেট নিয়ে মানুষ এত কিছু বুঝে না, তারা সবচেয়ে বেশি যেটা জানতে চায় কোন কোন জিনিসের দাম বাড়লো, কোনটা আসলে কমলো, এবার আসলে কোনটা বাড়তে পারে, কোনটা এই জায়গাটা আসলে সুখবর একটু কমই পাওয়া যাবে, কারণ যেহেতু রাজস্ব আদায় বাড়ানোর একটি পরিকল্পনা রয়েছে, এনবিআর উপর চাপ রয়েছে, সেই চাপের জায়গা থেকে আসলে মানুষজনের কতটা কর সুবিধা বা পণ্য মূল্যের সুবিধা দিতে পারে সেই জায়গাটা আছে। আমরা ভাবনার বিষয় আছে। আমরা যদি এক নজরে দেখে নিই, আসলে স্থানীয়ভাবে উৎপাদিত রেফ্রিজারেটর এসির দাম কিন্তু এবার বাড়ার একটি সম্ভাবনা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা যদি পরেরটা দেখি যে এমপিদের গাড়ি আমদানিতে কিন্তু এবার শুল্ক বসতে যাচ্ছে 43% পরে, এবং এটা কিন্তু বড় ধরনের একটি ব্যয় বাড়বে তাদের গাড়ি আমদানিতে। এরপরে যদি আমরা দেখি মোবাইল ফোন এবং সিমের দামও কিন্তু বাড়বে, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষের সাথে ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ যেটি ব্যবহার করে সেটির দাম কিন্তু বাড়বে। তামাকজাত পণ্যের দাম আসলে এটি বরাবরই বেড়ে থাকে এবং এটি বাড়ানোর পক্ষে থাকে। এইটির দাম এবারও বাড়ছে এবং এটার কিন্তু একটা বড় ভোক্তা শ্রেণী রয়েছে, তারা কিন্তু আসলে একটু চাপে পড়বে, যদিও খুব একটা উৎসাহ দেওয়া হয় না। দাম বাড়ছে কিন্তু কাজু বাদাম, বৈদ্যুতিক বাল্ব, ওয়াটার পিউরিফায়ারের দামও কিন্তু বাড়ছে। অর্থাৎ এই যে আমরা ঘরে যে নিরাপদ থাকার জন্য বা সুস্থ থাকার জন্য বা ভালো থাকার জন্য যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলোর দাম কিন্তু বাড়ছে। আমরা সব তো আসলে যেটা বাড়ছে সেটা বলছে, জায়গাটা কিন্তু খুব কম জানতে চাই যে আসলে গুঁড়া দুধের দাম কমবে, 2.5 কেজি ওজনের প্যাকেটের সেটি একটু সুবিধা পাওয়া যাবে, বিদেশি চকলেটের কিছুটা সুবিধা পাওয়া যাবে, মোটরসাইকেল কিনতে গেলে কিছুটা সুবিধা পাবেন। যদিও দাম কমতির আসলে তালিকাটা কিন্তু বেশ ছোট, খুব বড় না। যেভাবে নিত্যপণ্যের দাম কমানোর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু জীবন রক্ষাকারী ওষুধের, পোলট্রি, মুরগির ডিমের দাম কিছুটা কমতে পারে। এটি আমদানি এবং উৎপাদন পর্যায়ে তাদের যে র মেটেরিয়ালস লাগে, কাঁচামাল, সেখানে কিছুটা সুবিধা দেওয়া হতে পারে। ল্যাপটপের দাম কমার একটি সুখবর রয়েছে, যেটি আসলে ওই যেটা বলছিলাম যে ডিজিটাল বাংলাদেশের আসলে খুবই একটি একদিকে বলছিলেন যে যেমন ডিজিটাল, যেমন মোবাইল ফোন, স্মার্টফোনের দাম বাড়ছে, আবার অন্যদিকে আসলে তারা কিছুটা কমানোর একটি সুযোগ দিয়েছে। বিভিন্ন ধরনের মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু আমরা দেখছি যে কিছুটা কমবে, অর্থাৎ যে নিত্য প্রয়োজনে যে 17টি পণ্যের দাম যে বাড়ানো হচ্ছে সেটি কিন্তু এটি রয়েছে, যে কিছুটা সুবিধা রয়েছে। আমরা এক নজরে দেখে নিলাম। এখন দিন শেষে আসলে দেখার বিষয় যে যেখানে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে আসলে কর আদায় কতটুকু সফলতা পাবে বা সফল হবে এনবিআর, সেটি আসলে রাজস্ব আদায়ের আসলে লক্ষ্যমাত্রার উপর নির্ভর করবে আসলে এই বাজেটটা কতটা আসলে সফল হতে যাচ্ছে। কামরুল হাসান সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বাজেট নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। এদিকে দেশের উন্নয়নে বাড়ানো হয় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। আসন্ন 2024-25 অর্থ বছর